শুভ দুপুর। প্রতিদিনের ব্যস্ততা শেষে কিছুটা স্বস্তি, প্রিয় গান, কিছু আড্ডা আর প্রিয় শিল্পীকে নিয়ে আমরা আবারও হাজির হয়েছি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন গল্প, আড্ডা ও গান অনুষ্ঠানে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রেডিও তরঙ্গে যারা আমাদের শুনছেন এবং ফেসবুক লাইভে যারা আমাদের এই মুহূর্তে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ ৩৪৩.৬৪ মিটারে, ৮৭৩ কিলোহার্টজে, FM ৮৮.৮ মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করছেন তাবাসসুম হক, প্রযোজনায় আছেন শুভাশিস বড়ুয়া এবং সঞ্চালনায় আমি মৃত্তিকা চৌধুরী। প্রিয় শ্রোতা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে আধুনিক গানে বিশেষ শ্রেণীতে তালিকাভুক্ত অত্যন্ত গুণী এবং স্বনামধন্য একজন শিল্পী, যার কণ্ঠে আধুনিক গানের মায়া তো আছে, সেই সাথে আছে চট্টগ্রামের আঞ্চলিক সুরের মাটির গন্ধ। সুপ্রিয় শ্রোতা, তিনি আমাদের সকলের প্রিয় জনপ্রিয় শিল্পী আলিয়া আরিফ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এবং আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে আমি খুব খুশি, কারণ আমি আপনার গান বেতারে শুনেছি, বিভিন্ন অনুষ্ঠানেও দেখেছি। আজকে লাইভ আপনার গান শুনবো, ইনশাল্লাহ শোনাবো। আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুরা বেতারে আপনার গান শোনেন এবং গান শুনতে শুনতে তাদের শিল্পীর প্রতিও একটা ভালো লাগা তৈরি হয় এবং জানার আগ্রহ তৈরি হয় যে মিষ্টি কণ্ঠের পেছনে মানুষটিকে এবং তিনি কোথায় বড় হয়েছেন, তার শৈশব কিভাবে কেটেছে, তারপর সঙ্গীত মানে জীবনটা তার শুরু কিভাবে, এসব নিয়ে বেশ জিজ্ঞাসা, কৌতূহল। তো আজকে আমাদের গল্প, আড্ডা, গান অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সেই মানুষটিকে একটু কাছ থেকে জানার, তার সঙ্গীত জীবন সম্পর্কে জানার এবং তার শৈশব, ছোটবেলা, এসব নিয়ে আমাদের গল্প হবে, আড্ডা হবে, তার ভাগে ভাগে কিছু গানও হবে। ঠিক আছে। আচ্ছা আপু, তাহলে একেবারে শুরু থেকেই শুরু করা যাক। আমি প্রথমে যেটা জানতে চাই যে আপনার জন্ম কোথায়, ছোটবেলা কোথায় কেটেছে? আমার বাবা তো রেলওয়ের কর্মকর্তা ছিলেন, জি। তো মানে দেশের বিভিন্ন জায়গায় আমি বড় হয়েছি, মানে ছোটবেলা কেটেছে কুষ্টিয়া, তারপর আসলাম জামালপুর। আমি ক্লাস 7 থেকে চট্টগ্রামে। আচ্ছা। এবং এখানেই মানে বিয়ে, এখানেই এখন পর্যন্ত এখানেই আছি, এখানেই সেটেল হয়ে গেছে। আচ্ছা, এই যে গানের প্রতি ভালোবাসা, এটা কিভাবে জন্মালো, সেই গল্পটা একটু শুনতে চাই। এটা আমার ছোটবেলা থেকেই আমি গান খুব পছন্দ করতাম, আর আমার বাবা মা দুজনই সঙ্গীত প্রিয় মানুষ ছিল। আমার ছেলেও ভালো গায়, মাশাআল্লাহ। বাহ, আচ্ছা। তো আপু, এই যে যখন গানের, আপনি বলছিলেন আপনার বাবা মা দুজনে আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আমি আসলে এই প্রশ্ন করতে চেয়েছিলাম যে যখন ক্লাস 7 থেকে যেহেতু গান শুরু করেছেন, এর মানে কিশোরী সময়টাতেই আপনার গানের প্রেমে পড়া। তাহলে মা নাকি বাবা, কার অনুপ্রেরণা বেশি কাজে দিয়েছে? আমি কাউকে মানে একা কেউ না, দুজনেরই এখানে উৎসাহ ছিল। তো বাবার গান শুনে শুনে ভালো লাগতো আর কি, গানের প্রতি ভালোবাসা তখন থেকেই তৈরি। ফোনে আছে আপা যখন প্রথম যে ওস্তাদজির কাছে গিয়েছিলেন তালিম নিতে, সেদিনটার কথা? সেদিন আসলে আমার ফ্রেন্ড ছিল, ওর বড় বোন গান শিখতো আমাদের পোর্ট অফিসার্স কলোনিতে। তো আমি ওখানে গান শুনে আমি ওটা দেখতে গেলাম, দেখে যে আবু নাইম, পরে ওনাকে আবিষ্কার করলাম, উনি আবু নাইম স্যার আর কি, আবু তাহেরের বাবা। উনি আমাকে দেখে যে একটা গান করতো, তো আমি খুব সাবলীলভাবে গান, নজরুল সঙ্গীত করলাম এবং উনি এত প্রশংসা করলেন, এই মেয়ে ভালো, এই গান করলে কিন্তু অনেক ভালো করবে। তখন থেকে মাথায় ঢুকে গেছে যে আমি গান শিখবো, শিল্পী হব, এই আর কি। আচ্ছা, তো আপু, আমাদের এই বেতারের কাছে, বেতারের পরিবারে যুক্ত হওয়া কিভাবে? ওই যে আমি অডিশন দিয়ে বেতারের এসেছি। ওটা 91 কি 2 হবে। আমি আনলিস্টেড 93 থেকে এখানে বেতারে। অনেক দীর্ঘ সময় আপনার সঙ্গীত ক্যাব দিয়ে আমার সঙ্গীতে চলা আর কি। আচ্ছা আপু, গল্প হবে, গানটা হবে এবং সেই ফাঁকে ফাঁকে আমরা আপনার গানটাও শুনবো, কারণ আমাদের দর্শক শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার গান শোনার জন্য।
আচ্ছা। প্রথমে কোন গানটি শুনবো আপু? আমি প্রথমে সাবিনা ইয়াসমিনের একটা খুব জনপ্রিয় গান, এই পৃথিবীর পরে জি। কত ফুল ফুটে আর ঝরে, এই গানটা দিয়ে শুরু করছি। সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবে না তো কেউ তার চাই কি না চায়। তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবে না তো কেউ তার চাই কি না চায়। ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত না কথা রয় অগোচরে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। সারা নিশি জ্বলে কত দীপ নিভে যায়, নিজের ঘোড়াই ধূপ গন্ধ বিলায়। সারা নিশি জ্বলে কত দীপ নিভে যায়, নিজের ঘোড়াই ধূপ গন্ধ বিলায়। দীপের কথা, ধূপের ব্যথা, দীপের কথা, ধূপের ব্যথা, স্মরণ করো কোনো অবসরে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে, এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে, কখনো কারো মনে পড়ে, কখনো কারো মনে পড়ে। বাহ, খুব মিষ্টি আপনার গায়কী। ধন্যবাদ। সুন্দর একটি গান দিয়ে আসলে আমাদের আয়োজনটা শুরু হলো এবং আমাদের এই পুরো আয়োজনকে
আরও প্রাণবন্ত করে তুলতে আমাদের সাথে যুক্ত আছেন বেতারের একদল দক্ষ এবং গুণী বাদ্যযন্ত্র শিল্পী। সুপ্রিয় শ্রোতা, চলুন তাঁদের সঙ্গে পরিচিত হয়ে। কিবোর্ডে আছেন গোলাম সাফা মিঠু, অক্টোপ্যাডে রতন মজুমদার, তবলায় সঙ্গত করছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গিটারে মুজিবুল আলম এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপু, আবারও ফিরে আসি আমাদের গল্পে। আমি আপনার শৈশবের কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে বাংলাদেশের নানান প্রান্তে আপনার বেড়ে ওঠা। আচ্ছা, সেই জায়গা থেকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, আঞ্চলিক গানের প্রতি আপনার এই ভালোবাসা, বিশেষ যে ভালোবাসা, সেটার পেছনের কারণটা কি? এটা আসলে তো মাটির একটা আমরা শিকড়ের গান। আঞ্চলিক গানটা আমার ভালো লাগে, কেন যেন আমি জানি না, আমার খুব ভালো লাগে। বিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক গান, আবার নোয়াখালীর আঞ্চলিক গান। আমি আঞ্চলিক গান করি, ভালো লাগে। বাহ, আপনার যে মিউজিক ভিডিও, ঝাঁকানাকা মিউজিক ভিডিওতে আপনি গান গেয়েছেন, আঞ্চলিক গান গেয়েছেন, ওটা ইউটিউবে এত আলোচিত হয়েছে, মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন আপনি। প্রথম প্রতিক্রিয়া কি ছিল যখন দেখলেন মানুষ এত পছন্দ করছে আপনার গান? এটা তো একটা শিল্পীর জন্য বড় পাওয়া। জি, তার গান যদি জনপ্রিয়তা পায়, তার জন্য তো ভালো লাগে, ভালো লাগা কাজ করে। তা একদমই ঠিক। এই গানটার করার পেছনের গল্পটা একটু আমাদের বলবেন? এটা আসলে আমার মা, যদিও আমরা ফেনীর, আমার বাড়ি কিন্তু ফেনী। আমার মা বাবা আমার দুজনেই চিটংয়ের গান খুব পছন্দ করতেন। ওনারা আঞ্চলিক গান বসলেই বলতো একটা চিটংয়ের গান করতো, আমার মা বলতো আর কি। তো ওখান থেকে আমার ইচ্ছা হলো যে একটা চিটংয়ের গান করি। এর মধ্যে সুরবন্ধু আশিক চৌধুরী, সে আমার বাসায় আসে যে আপা একটা চিটংয়ের গান আছে, আপনি করবেন? তা আমি শোনার পর বেশ ভালো লাগলো। এই তখনই করা, ওটা ভিডিও করা, সবকিছু ওই করেছে আশিক বন্ধু। এবং আপনিও পার্টিসিপেট করেছেন, আমি করেছি। সুমন কল্যাণের সুর ছিল গানটা। আচ্ছা, এই তো থ্যাংক ইউ আপু, আপনার সুন্দর এই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার আমি আরেকটা বিষয় জানতে চাই, যখন স্কুল কলেজ আপনি নিশ্চয়ই বিভিন্ন গানে প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, এমন কোনো বিশেষ মুহূর্তের কথা মনে আছে যেটা এখনো মনে পড়লে আপনি স্মৃতিকাতর হয়ে ওঠেন? গানের মধ্যে স্কুল জীবনে প্রথম যখন গান করি, তখন ফেরদৌস ওয়াহিদের একটা গান করেছিলাম। আচ্ছা, ওটা মানে একটা ভালো লাগা, ভয় সবকিছু কাজ করে। ক্লাস 7-এ পড়তাম তখন। আচ্ছা, সেটা দিয়ে শুরু। সেটাই, হ্যাঁ, সেটা দিয়ে শুরু। বন্ধু বান্ধবীরা কি বলেছিল, কি কমপ্লিমেন্ট দিয়েছিল? সবাই ভালো বলেছে। আর সবসময় আমার থেকে ওরা গান শুনতে চাইতো, আমার ফ্রেন্ডরা, যে একটা গান কর। বসলেই মানে আড্ডায় ওরা গান শুনতে চাইতো। এবং আমার মনে হচ্ছে আপনার পারিবারিক অনুষ্ঠানও নিশ্চয়ই আপনার গান ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তা অবশ্যই, আমার বাবা মা দুজনেই তো, পরিবারের সবাই গানের সাথে কোনো না কোনো বিষয়ে যুক্ত। খুব ভালো আপা। এবার যে আপনি বলছিলেন মানুষের ভালোবাসা শিল্পীর বড় প্রাপ্তি, এই ভালোবাসার মানুষদের জন্য আরেকটা গান হয়ে যাক তাহলে। অবশ্যই। আমি এবার আঞ্চলিক গানের সম্রাজ্ঞী, যিনি আর কি, যার গান শুনে বড় হয়েছে আমরা, ভালো লাগা কাজ করেছে, উনার একটি গান করছি, শেফালি ঘোষ। গানটির কথা লিখেছেন, মনে করতে পারছি না, উনার একটি গান করছি আমি। হ্যাঁ, উনি ছায়াছবিতে খুব কম গান করেছেন, কিন্তু যে কটাই করেছেন খুব জনপ্রিয়তা পেয়েছিল। তার মধ্যে এটা একটা শুনি তাহলে। এমন আক্তার মনে। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? যত দিতে চাও, যত না দিয়ে যাও, তবু তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? যত দিতে চাও, যত
রব পাশে ছিল মোর কামনা, চলে যাবে ফেলে তবু করিনি তো ভাবনা। চিরদিন রব পাশে ছিল মোর কামনা, চলে যাবে ফেলে তবু করিনি তো ভাবনা। ভালোবাসা কি হয় অপরাধ, তাই নিয়ে কেন তবু এই প্রতিবাদ। ভালোবাসা কি হয় অপরাধ, তাই নিয়ে কেন তবু এই প্রতিবাদ। দাও যদি অপবাদ নীরবে সইব, দাও যদি অপবাদ নীরবে সইব, তবুও তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। যত দিতে চাও যত না দিয়ে যাও, তবুও তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো। বাহ, অসাধারণ অসাধারণ। আমাদের শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই অনেক উপভোগ করছেন আপনার গান। আচ্ছা আপু, এবার একটু আপনার পরিবার সম্পর্কে জানতে চাই, পরিবার নিয়ে জানতে চাই। কে কে আছেন পরিবারে? আমার পরিবারে আমার বাবা মা নেই, আমার 2 মেয়ে 1 ছেলে, ওদেরকে নিয়ে আমার জীবন আর কি। তো মেয়েরা কেউ কাছে নেই আমার, বলতে গেলে বড় মেয়ে বাইরে থাকে, ছোট মেয়েও চলে যাচ্ছে সে মাস্টার্স করার জন্য, আর ছেলেও বাইরে থাকে আমেরিকায়। ওনারা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করেন। তা তো অবশ্যই। আমার ছেলে সেও ভালো গায়, তবে আমরা মাঝে একটা প্রোগ্রাম করছি আগামী 27শে জুলাইতে। দর্শক শ্রোতাদের আমন্ত্রণ রইল দেখার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই তারা দেখবেন, উপভোগও করবেন। হ্যাঁ, অবশ্যই। আমি একটা বিষয় লক্ষ্য করেছি আপু, যে শিল্পীর প্রথম শ্রোতা তার পরিবার, এবং তা অবশ্যই। পরিবারের প্রত্যেক সদস্যরা নীরবে শিল্পীর জীবনে সহশিল্পীর ভূমিকাটা পালন করে। পরিবারের সাপোর্ট না থাকলে আসলে হয় না, কোনো কিছুই যে কোনো বিষয়ে আগানো যায় না। অবশ্যই সাপোর্ট থাকতে হয়। তাদের এই অবদানগুলো আপনি কিভাবে দেখেন? এটা তো আসলে শোধ করার না, তাদের কাছে আমি চিরঋণী, বিশেষ করে আমার বাবা মার কাছে। তাদের বদলতেই তো অনুপ্রেরণায়, সঙ্গীতে হ্যাঁ। আসা, তাদের থেকে গান শুনেই তো আসা, জি। এই আর কি। আচ্ছা, তা আপনি বলছিলেন আপনার সন্তানদের মধ্যে ছেলে গানের চর্চা করছে। আমার 3 বাচ্চা, মানে 2 মেয়ে 1 ছেলে, তো ওরা সবাই সঙ্গীতাঙ্গনে গান শিখেছে। সবাই সুরবন্ধু অশোক স্যারের কাছে একদম ক্লাসিক্যাল হ্যাঁ নিয়েছে, ভালোভাবে গান শিখেছে। ছেলেও শিখেছে, এখন ছেলেটা গানটাকে ধরে রেখেছে। ওরা হয়তো ওদের ক্যারিয়ার নিয়ে হয়তো ব্যস্ত, আচ্ছা, গানটাকে অত ইয়ে করছে না। পড়ালেখার পাশাপাশি গানটা করুক, এটা আমার চাওয়া আমার বাচ্চাদের কাছে। স্বাভাবিক। এখন আমি যেটা দেখেছি যে সংসার আর সঙ্গীত দুটো তো ভিন্ন জগৎ, তা তো এবং অবশ্যই। ভারসাম্য রেখে চলাটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার আমাদের সমাজে অনেক কঠিন, শুধু কঠিন না। জি। তো আমি তো প্রথম বিয়ের 2 বছর আমি তো গান বাজনা থেকেই দূরে ছিলাম, আচ্ছা। সাংসারিক জীবনে ব্যস্ততার জন্য। তারপরে আমি যখন আমার নিজের কেরিয়ার করার কথা, তখন আমি বাচ্চাদের নিয়ে চিন্তা করছি, ওদেরকে নিয়ে গেছি, ওদেরকে গানের স্কুলে নিয়েছি, ওদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিল্পকলা, শিশু একাডেমি, সব বাচ্চারাই আমার, ওরা গান শিখেছে, নাচ শিখেছে, হ্যাঁ করেছে। ওটা ব্যস্ত ছিলাম, তবে ফাঁকে ফাঁকে আমিও প্রোগ্রাম করতাম। এখন তো তারাও গান করছেন, এটা নিশ্চয়ই আপনার বড় পাওয়া। অবশ্যই ভালো লাগা, এটা একটা আমার জন্য অনেক বড় পাওয়া।
আচ্ছা, আমি আসলে আপনার জীবন সঙ্গীর কথাই জানতে চাইছিলাম, আচ্ছা। কারণ শিল্পীর জীবনে জীবন সঙ্গীর সাপোর্টটাও বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ, এটা তো অবশ্যই। এগিয়ে যেতে হলে। এটাই, ওর সাপোর্ট না থাকলে তো আমি গানে আসতে পারতাম না। ম্যাক্সিমাম বাঙালি শিল্পীরা বিয়ের পর গান বন্ধ হয়ে যায়, মানে বাধ্য হয় আর কি ছেড়ে দিতে। কিন্তু আমি, আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল বলে আমি এটাকে কন্টিনিউ করতে পেরেছি। আমার ইচ্ছাটাও অনেক বেশি, কারণ আমি তো থেমে থাকিনি না, আপনার ইচ্ছা হ্যাঁ, ছিল হ্যাঁ। এগিয়ে যাওয়ার। আমার 3 বোনই কিন্তু সঙ্গীত খুব, ওদেরও গলা অনেক সুন্দর গায়, কিন্তু আমার ছোট বোনটা গানে আসতে পারে না, যদিও সে বেতারে, আমার ছোট বোনের হাজবেন্ড আরডি বান্দরবনের। আচ্ছা। তো ও কিন্তু গান থেকে দূরে, কিন্তু আমরা 2 বোন এখনো প্রোগ্রাম কন্টিনিউ করে যাচ্ছি, করছেন। কন্টিনিউ করছি। তো আমাদের শ্রোতা বন্ধুরা আসলে আপনার গান শুনতে এতটাই আগ্রহী, আমরা আরেকটা শুনবো গান। আচ্ছা, এবার আমি একটা গান এবার শুনি, শাহনাজ আপনার রহমান- কোনো প্রিয় গান? হ্যাঁ, অবশ্যই সবই আমার প্রিয় গান। আমার প্রিয় একটা গান শোনাচ্ছি শ্রোতাদের, আশা করি ভালো লাগবে। সাগরের সৈকতে, শাহনাজ রহমতুল্লাহর সেই বিখ্যাত খুব গানটা। বিখ্যাত একটা গান, জি। আচ্ছা। ঠিক আছে, শোনা যাক। সাগরের সৈকতে কে যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়, আয় আয় আয়, পারি না তো বুঝেতে শিকল বাঁধা দুটি পায়। সাগরের সৈকতে কি যেন দূর হতে আমারে ডেকে ডেকে যায়, আয় আয় আয়, পারি না তো বুঝেতে শিকল বাঁধা দুটি পায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে। যে কথা অন্তরে জেগে ওঠে বারে বারে, এ লগন কারো কানে বলা তো হলো না আর। যে কথা অন্তরে জেগে ওঠে বারে বারে, এ লগন কারো কানে বলা তো হলো না আর। চোরাবালি ডেকে ডেকে যায়, আয় আয় আয়, কি করে পাবো তারে, যারে আমার ভীরু মন চায়। সাগরের সৈকতে কে যেন দূর হতে। জীবনের সঙ্গীতে ছিঁড়ে যেন গেছে তার, যতবার সুর সাধি গান তো আসে না আর। জীবনের সঙ্গীতে ছিঁড়ে যেন গেছে তার,
অসাধারণ। কিছু গান শেষ হয়ে যায় কিন্তু তার অনুভূতির রেশটা রয়ে যায় আমাদের মধ্যে। আসলে গানগুলো এমনই। হ্যাঁ, কালজয়ী গান। আচ্ছা আপু, একটা ছোট্ট খেলা খেলবো। আমি প্রথমে একটা শব্দ বলবো, সেই শব্দটা শুনে আপনার মনে প্রথম যে ভাবনাটা আসে আপনি সেটা আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। শুরু করি। আচ্ছা, প্রথম শব্দ গান। গান, এটা দিয়ে কি করতে হবে? একটা মনের প্রথম গান শুনে আপনার মনে যে ভাবনাটা আসে, প্রাণ না ভালো লাগা, ভালোবাসা? ভালোবাসা। ভালোবাসা। আচ্ছা, পরিবার। পরিবার, আপনজন, এদেরকে তো বাদ দিয়ে কিছুই হয় না। প্রিয়জন, কাছের প্রিয়জন, মানুষ। কাছের মানুষ। আচ্ছা, চট্টগ্রাম। চট্টগ্রামের আঞ্চলিক গান যেহেতু আপনি পছন্দ করেন, তাই আচ্ছা। চট্টগ্রাম শুনলে আপনার মনে কোন ভাবনাটা আসে আগে? চট্টগ্রাম, এখানে বেড়ে ওঠা সবকিছু তো আমার এখানে, কলেজ, স্কুল, সবকিছু এখানে। স্মৃতিময় জীবন। স্মৃতিময় জীবন, অনেক আচ্ছা। স্মৃতি জড়িয়ে আছে। আর বাংলাদেশ বেতার। এটাও তো ভীষণ ভালো লাগার একটা বিষয়। এখানে সেই 93 থেকে আমি এখানে গান গেয়ে যাচ্ছি। ভালো লাগা, ভালো লাগে। এটা আরেকটা পরিবার না? পরিবারের আরেকটা পাশাপাশি পরিবার, আরেকটা হ্যাঁ, পরিবার। ভালো লাগে। এখানে গান গাইতেও খুব ভালো লাগে। সব আপনজন। আপনজন, এই যে মিঠু ভাই, সবাইকে নিয়েই তো পরিবার, আরেকটা সাকাওয়াত ভাই, পরিবার। আরেকটা সঙ্গীত পরিবার আসলে। সঙ্গীত পরিবার। আচ্ছা। ওনাদেরকে ছাড়া তো আসলে না, আমাদের সম্ভব না। শুরুতেই আসলে ওনাদের কথা এই জন্যই বলছিলাম, ওনারা আমাদের পুরো আয়োজনকে, হ্যাঁ, পুরো আয়োজনের প্রাণ আসলে। আচ্ছা আপু, এই যে বলছিলেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া, বাংলাদেশ বেতারে গান করা প্রতিটি শিল্পীর এই জন্য একটা মানে স্বপ্ন, এবং একই তা তো সাথে এটা অবশ্যই। বিশেষ স্বীকৃতি এবং সম্মানেরও। সেটাই। আপনার সেই স্বপ্ন পূরণের গল্পটা একটু যদি আমাদের দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করতেন। মানে এটা আসলে আমার, বললাম না, গানটা পুরোপুরি আমার ভালো লাগা থেকে, ছোটবেলা থেকে গান শুনে যেটা ভালো লাগতো, জি। তখন আমি চিন্তা করলাম যে আমি বিয়ের পর কিন্তু আমার গানটাকে, মানে 2 বছর গ্যাপ যাওয়ার পরে আমি আমার গানটা শুরু করি ভালোভাবে। আচ্ছা, হ্যাঁ, তখন থেকে মানে চর্চা করে যাচ্ছি, বা তখন থেকে চর্চা করেছি, ওস্তাদদেরকে গান করেছি, অনেকের কাছে আমি এখানে গান শিখেছি, যেমন জালাল আহমেদ সুরকার, মরহুম জালাল আহমেদ, জি। তারপর আবু তাহির চিশতি, তারপরে আরো অনেকে কাছে আমি, অনেক গুণী মানুষের অনেক, কাছে জি, গানের জি, জি। তালিম নেওয়া। ওনাদের সান্নিধ্য না হলে হয়তো আমি এত দূর আসতেও পারতাম না। ওনাদের দোয়া, উৎসাহ, আশীর্বাদ। ওনাদের অনুপ্রেরণা। জি। প্রথম যেদিন বাংলাদেশ বেতারে গান রেকর্ডিং ছিল, কেমন ছিল সেই অভিজ্ঞতা? নার্ভাস ছিলেন? আবু তাহিরের একটা সুরে গান করেছিলাম, তা তো অবশ্যই নার্ভাস ছিলাম। মানে কি বেতারের বলবো? লাল লাইটটা যখন জ্বলে হ্যাঁ, উঠলো, তখন একটা ভয় লাগা, তারপরে গিয়েছি, ভালোই করেছি। আচ্ছা, তো বাংলাদেশ বেতারের শ্রোতাদের জন্য একটি গান হয়ে যায়। আচ্ছা, এবার আমি আমার নিজের মৌলিক গান গাইছি একটা, বাহ। ওটা সুর করেছেন আব্দুল মান্নান রানা, জি। এবং গানটা কথা লিখেছেন মাহবুবুল আলম বাবলু। ঠিক আছে, গানটাও শোনা- বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে আর কি। আচ্ছা। তুমি কাছে এলে কি করে বোঝাবো, কি যে ভালো লাগে, তুমি দূরে গেলে কি করে বোঝাবো, কি যে ব্যথা মনে জাগে, তুমি কাছে এলে কি করে বোঝাবো, কি যে ভালো লাগে। যেতে যেতে সুরভি ছড়ালে, প্রাণে প্রাণে দোলা লাগে, সুরে সুরে ছোঁয়া লাগে। তুমি যেতে যেতে সুরভি ছড়ালে, প্রাণে প্রাণে দোলা লাগে, সুরে সুরে
পাশে পাশে থাকলে মনে হয় পৃথিবীটা আলোয় আলোয়, দূর দূরুনি ফাগুন জাগে। তুমি পাশে পাশে থাকলে মনে হয় পৃথিবীটা আলোয় আলোয়, দূর দূরুনি ফাগুন জাগে। তুমি পাশে থাকলে, তুমি কাছে এলে কি করে বোঝাবো কি যে ভালো লাগে, তুমি দূরে গেলে কি করে বোঝাবো কি যে ব্যথা মনে জাগে। তুমি কাছে এলে, তুমি কাছে এলে কি করে বোঝাবো কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। বাহ, অসাধারণ, দুর্দান্ত হচ্ছে আপু। আপনার এই স্বতঃস্ফূর্ততার ভাবে যে গান, আমার মনে হয় এই কারণেই শ্রোতাদের মনে খুব সহজে মনটা ছুঁয়ে যায়, গানটা ছুঁয়ে যায় আসলে। হতে পারে। আচ্ছা আপু, আমি আমার একটা পার্সোনাল অবজারভেশন আপনার সাথে শেয়ার আচ্ছা। করি যে আমার কাছে মনে হয় একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার মানবিকতায়। তা তো অবশ্যই। একজন মানবিক মানুষ শুধু তার পরিবার তো আছেই, তার পরিবারের পাশাপাশি তার চারপাশের লোকজনদের দুঃখ দুর্দশা এগুলো খুব সহজেই উপলব্ধি করতে পারেন সেটাই। এবং চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই কথা আমি কেন বলছি সে প্রসঙ্গেই আসছি। আমাদের এই গুণী শিল্পী সঙ্গীত চর্চার পাশাপাশি কিন্তু আমাদের সমাজের যে সুবিধাবঞ্চিত মানুষজন আছেন তাদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন এবং লায়ন্স ক্লাবের সাথেও যুক্ত আছেন। এই যে শিল্পী, গান এবং সমাজসেবা, আপনার মনে কখন মনে হলো যে না, আমাদের সমাজে এই মানুষদের জন্য যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য কিছু করতে হবে, এই তাগিদটা কবে অনুভব করলেন? এটা আমার আসলে সবসময় মানে মানুষকে সাহায্য করতে পারাটা আমার কাছে মনে হতো যে ভালো লাগতো আমার। হ্যাঁ, মানুষ কম সুবিধা বঞ্চিত মানুষরা, তাদেরকে একটু সাহায্য করা, সহযোগিতা করা, এটা থেকেই আমার লায়ন্সে যোগ দেওয়া। এটা তো আসলে একটা ইন্টারন্যাশনাল মানে প্রতিষ্ঠান। তো ওখানে আমি একটা, আমার ক্লাব আছে রজনীগন্ধা, ওই ক্লাবের আমি রিজিওনাল চেয়ারপারসন। আমার ওখান থেকে আমি করি, যতটুকু পারি আমরা সবাই মিলে করি। আবার আমি পার্সোনালি অনেক কিছু করি। এটা তো আর না, একটু আমার মনে হয় এই ধরনের আসলে এটা আসলে আমাদের ধর্মে এত প্রচার প্রচার করে করাটা আসলে ঠিক না। করি, মানুষের জন্য সাহায্য করতে ভালো লাগে, করি। না, এটা আসলে অনেকে কিন্তু অনুপ্রাণিত হন শুনলে, জানলে। অবশ্যই অনুপ্রাণিত হলে তো ভালো, কিন্তু আমি প্রচার করতে চাই না অতটা, প্রচার বিমুখ মানুষ আমি এরকমই। আশা করছি আপনার এই সুন্দর প্রচেষ্টা দেখে বা শুনে অনেকে উৎসাহিত হবেন। আচ্ছা আপু, এই যে আমাদের গানের জগতে আগে যখন আপনারা গান শুরু করেছিলেন একদম শুরুর দিকে, তখন এতগুলো মাধ্যম ছিল না গান প্রচারের। এখন নানান মাধ্যম এবং প্রতিনিয়ত পাল্টাচ্ছে, বিভিন্ন যন্ত্র আসছে, বিভিন্ন এটা সেটা, নানান প্রযুক্তিগত কারণে বিভিন্ন জিনিস পাল্টেও যাচ্ছে। আপনার কাছে কি এটা চ্যালেঞ্জিং মনে হয় এই সময়টাতে একজন শিল্পীর মৌলিক সত্তাটা ধরে রাখা? এটা কি চ্যালেঞ্জিং একটা বিষয় শিল্পীর জন্য? চ্যালেঞ্জিং করবো না, কিন্তু আমার মনে হয় যে নতুন মানে নতুনকে মেনে নেওয়াটা এবং ওটা জেনে কাজ করাটা একটা ভালো পজিটিভ মনে করি আমি। কারণ নতুন নতুন জিনিস আসলে মানুষের মধ্যে একটু নতুনত্ব আসে। হ্যাঁ, আমরা আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্ম যারা গানে আসছেন, ওরা তো আমাদের অনেক মেধাবী। ওরা মানে নতুন জিনিসকে কাজে লাগিয়ে অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে, সঙ্গীতটাকে আরো সমৃদ্ধ করবে আমি মনে করি। আপনি বলছেন ওটা আমাদের ইতিবাচক ভাবে আমাদের সঙ্গীত যে পৃথিবী, সঙ্গীতের যে দুনিয়া, এটা আগে তো মানে এটা একটা মানে দেশের বাইরেও এটাকে কাজে লাগাতে পারবে যদি ওভাবে নতুনরা ওটাকে কাজে লাগিয়ে নিজেদের সাধনা করে
অনেক দূর এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আপনি বলছিলেন আপনার ছেলে এবং আপনি মানে মা এবং ছেলের একটা যুগলবন্দি, এটা গান আমরা একটা প্রজেক্টের কথা বলছিলাম, এটার সম্পর্কে একটু যদি আমাদের দর্শক শ্রোতাদের এটা জানান। 27 তারিখ আমি এর 2 বছর আগেও আমার ছেলে যখন 19 বছর তখন প্রথম আমি আমার ছেলের সাথে করি। এবার আমার সেকেন্ড প্রোগ্রাম হবে, সেটা শিল্পকলায়। আচ্ছা। আমি আমার ছেলে প্রোগ্রামটা করছি। বাহ, আশা করছি খুবই ভালো হবে। আমাদের শুভকামনা রইল আপনার অবশ্যই। সেই প্রোগ্রামের দোয়া জন্য। করবেন সবাই, শ্রোতারা যারা পছন্দ করেন গান অবশ্যই যাবেন, নিশ্চয়ই প্রোগ্রামটা যাবেন, দেখবেন। নিশ্চয়ই। আচ্ছা আপু, আমাদের এই যে নতুন প্রজন্মের শিল্পী যারা আছেন, যারা সঙ্গীতকে পেশা হিসেবে নিতে চাইছেন বর্তমান সময়ে, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ, এটা তো আসলে গুরুমুখী বিদ্যা। জি, বর্তমানের সঙ্গীত শিল্পী যারা গানে আসছেন তারা অত্যন্ত মেধাবী। তারা চর্চা করলে, নিষ্ঠার সাথে সাধনা করলে, সাধনার কোনো বিকল্প নাই, সাধনা করতেই হবে, শর্টকাট কিছু নাই সঙ্গীতে। হ্যাঁ, সঙ্গীত সময় দিতে হবে, ভালোবেসে যদি এগিয়ে যায় নতুনটা অনেক ভালো করবে। খুব সুন্দর একটা বার্তা। এবং সেই সাথে অধ্যাবসায়, পরিশ্রম, অবশ্যই, এটাও অবশ্যই, নিশ্চয়ই পরিশ্রম তো জরুরি। করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। আচ্ছা আপু, ঘড়ির কাঁটা বলছে আমাদের আয়োজনের শেষ দিকে আমরা চলে এসেছি, আমাদের বিদায় নিতে হবে। আচ্ছা, তবে বিদায় নেওয়ার আগে আমরা একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে, এবং আচ্ছা। গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আচ্ছা। আচ্ছা, তার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। শ্রোতারা, ওনাদের উদ্দেশ্যে এটাই বলবো, বেতার অনেক অনেক এগিয়ে গেছে। আপনারা বেতারের গান শুনেন, বাংলা গান শুনেন, আমাদের সাথে থাকুন, বাংলা গানকে ভালোবাসুন একটু কি, আর আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই, অনেক অনেক দোয়া থাকবে আপনার জন্য। ঠিক আছে আপু, এবার আমরা গান শুনবো। তবে তার আগে প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এতক্ষণ আমাদের গল্প আড্ডা গান অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের স্বনামধন্য গুণী শিল্পী আলেয়া আরিফ আপুর মনোমুগ্ধকর পরিবেশন উপভোগ করছিলেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আর এর পিছনে যারা আচ্ছা, কাজ করছে হ্যাঁ। ওদের কাছে ওদেরকে অনেক ধন্যবাদ দিই, জি, আমি- কারণ ওনারা না থাকলে হয়তো প্রোগ্রামটা না, সেই সাথে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, আমাদের গুণী বাদ্যযন্ত্র শিল্পী যারা আছেন, এবং সেই সাথে বেতারের অন্যান্য এ অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত অন্যান্য কলাকুশলী এবং সহকর্মীদেরও। প্রিয় শ্রোতা, আবারও দেখা হবে গল্প আড্ডা গানের অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুরু করি আপু। আমি ধরা দিয়েছি, কেউ যেন না জানে আমি ভালোবেসেছি। ও নদী, ও আকাশ, আমি ধরা দিয়েছি, কেউ যেন না জানে আমি ভালোবেসেছি, আমি ধরা দিয়েছি। ও নদী, তুমি শুধু ধীরে বয়ে যাও, ও পাখি তুমি শুধু গান গেয়ে যাও, ও নদী তুমি শুধু ধীরে বয়ে যাও, ও পাখি তুমি শুধু গান গেয়ে যাও। জেনে শুনে আমি তারে মন দিয়েছি, চুপি চুপি ভালোবেসে তাকে
সুরে তুমি ডেকে যাও ও